যাত্রাপালার মঞ্চে অভিনয় করতে এসেছিল এক মৃত আত্মা, আর কেউ টের পায়নি। এবং একটি বাড়িতে ঝাড়মোছ করত যে মেয়েটা, সে আসলে মানুষ নয়। তাহলে কি ছিল? জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৭৬ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই সেই মুহূর্ত যখন সারা দিনের ক্লান্তি আপনাকে ঘিরে ধরে, ঘরের বাতি একটু মিটমিটিয়ে জ্বলে, আর দরজার ওপাশ থেকে একটা অচেনা শব্দ কানে আসে। এই মুহূর্তটাই অশরীরীর, যেখানে আলো আর অন্ধকারের সীমারেখা মুছে যায়, যেখানে দেখার আর না দেখার মাঝখানে দাঁড়িয়ে থাকে এমন কিছু যা ব্যাখ্যার বাইরে। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই আসরে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৭৬ প্রথম ঘটনা। ভারতের এক গ্রামের যাত্রাপালায় আত্মার ভরের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুজয় বিশ্বাস। সুজয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা। বয়স তার ৩২। পেশায় তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গ্রামের মানুষ, গ্রামীণ সংস্কৃতির সাথে তার নিবিড় পরিচয়। যাত্রাপালা, কীর্তন, গ্রামীণ উৎসব এসব তার ছোটবেলা থেকেই চেনা। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে তার গ্রামের কাছেই একটি যাত্রাপালায় যা ঘটেছিল, তা দেখে সুজয় এখনও রাতে ঠিকঠাক ঘুমাতে পারেন না। গ্রামের যাত্রা দলের সেই রাতটার কথা মনে হলেই তার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অসংখ্য ধন্যবাদ সুজয়কে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুজয়ের ভাষায় বলছি। যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন, ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৪ সালের জানুয়ারি মাসের ঘটনা। শীতের মাঝামাঝি সময়। নদিয়া জেলায় শীতকালে গ্রামে গ্রামে যাত্রাপালার মৌসুম শুরু হয়। আমাদের গ্রাম থেকে কিলোমিটার ৫ দূরে একটা বড় গ্রাম আছে, নাম বলবো না। সেই গ্রামে প্রতি বছর পৌষ মাসে একটা বড় যাত্রাপালার অনুষ্ঠান হয়। চারপাশের গ্রাম থেকে লোকজন আসে, বড় তাঁবু টানানো হয়, রাত জেগে যাত্রা চলে। সেই বছর আমি, আমার বন্ধু পলাশ আর মামাতো ভাই দেবুকে নিয়ে গিয়েছিলাম। ৩ জনে গিয়েছিলাম ভালো সময় কাটাবো বলে। যাত্রাপালার বিষয়টা ছিল রামায়ণের একটা অংশ। সীতাহরণের পরে রাম আর রাবণের যুদ্ধ নিয়ে। আমরা সন্ধ্যের পরে পৌঁছালাম। তখন তাঁবুতে অনেক ভিড়। শীতের রাতে গ্রামের মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে, হাতে চায়ের গ্লাস, মুখে পান। বড় মঞ্চ সাজানো হয়েছে, রঙিন আলো জ্বলছে, কোণে একটা হারমোনিয়াম আর তবলা বাজছে। সেই যাত্রা দলটা সম্পর্কে একটু বলি। দলের নাম ছিল মা কালী নাট্য সংঘ। বছর ১৫ ধরে এই দল এলাকায় যাত্রা করে আসছে। দলের মূল অভিনেতা একজন বয়স্ক মানুষ, নাম শ্যামলবাবু। বয়স ৫০-এর ওপরে। রামায়ণের ঘটনায় তিনি রাবণের ভূমিকায় অভিনয় করতেন। সবাই বলতো, শ্যামলবাবুর রাবণ না দেখলে জীবন অসম্পূর্ণ। মঞ্চে উঠলে তার চেহারা বদলে যেত, কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠত, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করত। কিন্তু সেই বছরের ঘটনা শুরু হয় তার ১ সপ্তাহ আগে থেকে। পলাশ সেই এলাকারই মানুষ। তার মুখ থেকে জানলাম, যাত্রাপালা শুরুর ১ সপ্তাহ আগে দলের একজন অভিনেতা হঠাৎ মারা গেছেন। ভদ্রলোকের নাম নিখিল মণ্ডল। বয়স ৪৫। তিনি প্রতি বছর ঘটনায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করতেন। এইবার তার ভূমিকা ছিল রামের দূত হনুমানের একটি সহকারীর। ছোট ভূমিকা, কিন্তু দলের পুরনো সদস্য তিনি। নিখিলবাবু মারা গেছেন হঠাৎ হার্ট অ্যাটাকে। যাত্রার মহড়া চলছিল, মহড়ার মাঝখানে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা গেলেন। দলের বাকি সদস্যরা শোকে বিমর্ষ হয়ে পড়েন। কিন্তু অনুষ্ঠান বাতিল করার উপায় নেই। আগে থেকে ঠিক হয়ে আছে, মাঠ ভাড়া দেওয়া, প্রচার হয়ে গেছে, টিকিট বিক্রি হয়ে গেছে। তাই শ্যামলবাবু সিদ্ধান্ত নিলেন যাত্রা হবে। নিখিলবাবুর ভূমিকায় অন্য একজনকে দ্রুত শেখানো হলো। কিন্তু সেই রাতে কিছু একটা ঘটল যা কেউ আশা করেনি। যাত্রা শুরু হলো রাত ৯টায়। প্রথম ২-৩ ঘণ্টা স্বাভাবিক ছিল।
মঞ্চে অভিনয় চলছে, দর্শক মুগ্ধ হয়ে দেখছে। শ্যামলবাবু মঞ্চে উঠলে দর্শক হাততালি দিয়ে উঠল। কিন্তু রাত 12টার পরে ঘটনা শুরু হলো। মঞ্চে একটা দৃশ্য চলছিল, রাবণের দরবারের দৃশ্য। শ্যামলবাবু রাবণের পোশাকে মঞ্চের কেন্দ্রে, তার চারপাশে দলের অন্যান্য অভিনেতারা। দর্শকরা মনোযোগ দিয়ে দেখছে। তখন হঠাৎ শ্যামলবাবুর অভিনয়ে একটা পরিবর্তন এলো। তার কণ্ঠস্বর আগের চেয়ে আরও গম্ভীর হয়ে গেল। তার চোখ দুটো হঠাৎ স্থির হয়ে গেল এবং তিনি যে সংলাপ বলতে শুরু করলেন সেটা যাত্রার লেখা সংলাপ নয়। যারা সংলাপ জানত তারাই বুঝল শ্যামলবাবু এমন কথা বলছেন যা স্ক্রিপ্টে নেই। প্রথমে দলের অন্য অভিনেতারা ভাবল হয়তো শ্যামলবাবু ইম্প্রোভাইজ করছেন। অভিজ্ঞ অভিনেতারা মাঝে মাঝে মঞ্চে এগা করেন, দর্শক খুশি হয়। কিন্তু এর পরে যা হলো তাতে সবার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। শ্যামলবাবু হঠাৎ বাংলায় বলতে শুরু করলেন, কিন্তু তার ভাষা আর শ্যামলবাবুর স্বাভাবিক ভাষা নয়। কণ্ঠস্বরটাও বদলে গেছে, একটু পাতলা, একটু অন্যরকম। এবং তিনি যা বললেন তা হলো, আমি এখানে আছি, আমার জায়গায় অন্য কাউকে নিয়েছো কেন? এই মঞ্চে আমি ছাড়া কে উঠবে? দলের সহপরিচালক রমেনদা মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ধাক্কা খেলেন, কারণ এটা নিখিলবাবুর কথা। নিখিলবাবু মারা যাওয়ার আগে ঠিক এই কথাটাই বলেছিলেন, এই মঞ্চে আমি ছাড়া কে উঠবে। নিজের ভূমিকা নিয়ে গর্বিত ছিলেন, কিন্তু সেই কথা শ্যামলবাবুর জানার কথা নয়। নিখিলবাবু মৃত্যুর আগে দলের পরিচালককে একান্তে বলেছিলেন কথাটা। দলের আর কেউ শোনেনি। শ্যামলবাবু থামলেন, তারপর আবার বললেন, এবার সরাসরি মঞ্চের পাশে দাঁড়ানো রমেনদার দিকে তাকিয়ে, রমেন, আমাকে ডাক, আমি এসেছি। রমেনদা কাঁপতে শুরু করলেন। দর্শকরা প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, ভাবছিল হয়তো এটাও যাত্রার অংশ। কিন্তু দলের অন্য একজন অভিনেতা, নাম বিকাশ, সে বুঝে গেল। বিকাশ দ্রুত মঞ্চে উঠে শ্যামলবাবুর কাঁধে হাত দিল। দাদা, কি হয়েছে? শ্যামলবাবু বিকাশের দিকে তাকালেন, কিন্তু তার চোখ স্বাভাবিক নয়। চোখের মনি স্থির, অনেকটা উপরের দিকে উঠে গেছে। তারপর শ্যামলবাবুর কণ্ঠস্বর আবার বদলালো, এবার আরও নরম, আরও চেনা। বিকাশ, আমাকে চিনতে পারছো না? বিকাশ পাথর হয়ে দাঁড়িয়ে রইল, কারণ এই কণ্ঠস্বর সে চেনে। এটা শ্যামলবাবুর কণ্ঠস্বর নয়, এটা নিখিলদার কণ্ঠস্বর। রমেনদা মঞ্চে উঠে এলেন, মাইক বন্ধ করলেন, দর্শকদের উদ্দেশ্যে বললেন, একটু বিরতি নেওয়া হচ্ছে, অভিনেতা একটু অসুস্থ বোধ করছেন। শ্যামলবাবুকে মঞ্চের পেছনে নিয়ে গেলেন, সেখানে তাকে বসালেন। আমি পলাশ আর দেবুকে নিয়ে মঞ্চের পেছনে গেলাম। আমি পলাশের পরিচিত, তাই রমেনদা আমাদের আসতে বারণ করলেন না। মঞ্চের পেছনে শ্যামলবাবু একটা চেয়ারে বসে আছেন, তার সামনে জলের বোতল। তার চোখ এখন স্বাভাবিক, কিন্তু তার মুখের রং ফ্যাকাশে, ঘামছেন। রমেনদা জিজ্ঞেস করলেন, শ্যামলদা, কি হলো? শ্যামলবাবু বললেন, আমি জানি না, মঞ্চে উঠে কিছুক্ষণ পরে একটা অনুভূতি হলো, যেন ভেতর থেকে কেউ ঠেলে দিচ্ছে। মাথাটা একটু ঘুরছিল, তারপর আর কিছু মনে নেই। তুমি এলে, তারপর মনে পড়ল। রমেনদা বললেন, তুমি কিছু বলনি মঞ্চে? শ্যামলবাবু ভ্রু কুচকালেন, কি বললাম? রমেনদা কিছু বললেন না। বিকাশ আমার পাশে দাঁড়িয়েছিল, সে ফিসফিস করে বলল, এই কণ্ঠস্বর আমি চিনি, এটা নিখিলদার কণ্ঠস্বর, একদম হুবহু। আমি বললাম, হয়তো শ্যামলবাবু তার অনুকরণ করলেন। বিকাশ মাথা নাড়ল, না, শ্যামলদা কখনো কারো গলার নকল করতে পারেন না, আর নিখিলদার গলার নকল করা সহজ নয়। খুব নির্দিষ্ট একটা গলার স্বর ছিল। কিছুক্ষণ পরে শ্যামলবাবু বললেন, চা খাবো একটু, আর কিছু না, চলো মঞ্চে খিরি। রমেনদা একটু ইতস্তত করলেন, তারপর বললেন, ঠিক আছে, কিন্তু আজকের বাকি অংশটুকু সংলাপ মেপে বলবে, ইম্প্রোভাইজ করবে না। শ্যামলবাবু একটু অবাক হলেন, কেন? রমেনদা শুধু বললেন, করবে না। মিনিট 20 পরে যাত্রা আবার শুরু হলো। দর্শক অপেক্ষা করছিল। আবার রঙিন আলো, হারমোনিয়ামের সুর, মঞ্চের নাটকীয় আবহ। আমরা 3 জন আমাদের জায়গায় ঘিরে বসলাম, কিন্তু এবার আর সেই মনোযোগ নেই। বারবার মঞ্চের দিকে তাকাচ্ছি, শ্যামলবাবু কি ঠিক আছেন? প্রথম ঘন্টা স্বাভাবিক গেল, কিন্তু রাত 2টোর দিকে আবার সেই ঘটনা হলো। এবার অন্য একটা দৃশ্য চলছিল মঞ্চে, যুদ্ধের দৃশ্য। রাম আর রাবণের সেনার মধ্যে যুদ্ধ। মঞ্চে 6-7 জন অভিনেতা। শ্যামলবাবু মঞ্চের এক পাশে দাঁড়িয়ে সংলাপ বলছেন। হঠাৎ মঞ্চের এক কোণে কি একটা হলো। মঞ্চের ডান দিকে, যেখানে কোনো অভিনেতা নেই, সেখানে হঠাৎ একটা ছায়া দেখা গেল।
রঙিন আলোয় ঢাকা মঞ্চে একটা কোণে একটা মানুষের আকৃতির ছায়া। প্রথমে ভাবলাম মঞ্চের আলোর কারণে হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু না, মঞ্চের আলো স্থির, ছায়াটা নড়ছে এবং ছায়াটা মঞ্চের কোণে দাঁড়িয়ে শ্যামলবাবুর দিকে তাকিয়ে আছে। আমি পলাশকে খুঁচিয়ে দিলাম, ফিসফিস করে বললাম, ওই কোণে দেখ। পলাশ দেখল, তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু বেশিরভাগ দর্শক বুঝতে পারেনি। তারা মঞ্চের অভিনেতাদের দিকে মনোযোগ দিচ্ছে। মঞ্চের অভিনেতাদের মধ্যে বিকাশ হঠাৎ সেই কোণের দিকে তাকালো। তার মুখ সাথে সাথে পাংশু হয়ে গেল। সে তার পাশের অভিনেতাকে চাপা গলায় কিছু বলল, কিন্তু তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো এরপরে শ্যামলবাবু সেই কোণের দিকে ঘুরলেন, যেন তিনিও ছায়াটা দেখলেন, এবং তার মুখে হঠাৎ একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। না সুখের হাসি, না দুঃখের হাসি, একটা যেন চেনা হাসি, যেন কাউকে দীর্ঘদিন পরে দেখে মানুষ যেভাবে হাসে। তারপর শ্যামলবাবু সেই কোণের দিকে এগিয়ে গেলেন। মঞ্চের বাকি অভিনেতারা থেমে গেলেন। এটা স্ক্রিপ্টে নেই। শ্যামলবাবু সেই কোণে গিয়ে যেখানে ছায়াটা ছিল সেখানে হাত বাড়ালেন, যেন কারো হাত ধরতে চাইছেন, এবং তখন পুরো মঞ্চের আলো হঠাৎ একবার জ্বলে উঠল, অনেকটা ঝলক দেওয়ার মতো। 1 সেকেন্ড, তারপর আবার স্বাভাবিক। সেই 1 সেকেন্ডের আলোর ঝলকে আমি দেখলাম শ্যামলবাবু যেদিকে হাত বাড়িয়েছেন সেখানে কেউ নেই, কিন্তু তার হাতটা যেন অদৃশ্য কোনো হাত ধরে আছে। মানে হাতটার ভঙ্গিটা এমন যেন ধরে আছেন। তারপর আলো স্বাভাবিক হলো। শ্যামলবাবু পেছনে ঘুরলেন, তার মুখ আবার সেই স্থির ভাব, এবং তিনি বললেন মঞ্চের মাইকে, সবাই শুনতে পেল, নিখিল, আজ চলে যা, তোমার সময় হয়নি। পুরো তাঁবুতে পিনপতন নীরবতা। দর্শকরা কিছু বুঝছে না, কিন্তু দলের সদস্যরা বুঝছেন। রমেনদা মঞ্চের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ ঢেকে নিলেন। কয়েক সেকেন্ড, তারপর মঞ্চের সেই কোণ থেকে, কোনো অদৃশ্য থেকে একটা শব্দ এলো। শুধু একটা শব্দ, কোনো কণ্ঠস্বর নয়, ঠিক কথাও নয়, একটা দীর্ঘ শ্বাসের মতো। কিন্তু মাইকে ধরা পড়ল। পুরো তাঁবুতে সেই শব্দটা ছড়িয়ে গেল। তারপর সেই কোণের ছায়াটা মিলিয়ে গেল। শ্যামলবাবু কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ঘুরলেন। তার চোখ এখন স্বাভাবিক। তিনি বিকাশের দিকে তাকালেন। বিকাশ এগিয়ে গেল। শ্যামলবাবু ফিসফিস করে বললেন, নিখিল এসেছিল। বিকাশ কিছু বলল না। শ্যামলবাবু আবার বললেন, সে বলল সে শেষবার মঞ্চে উঠতে চেয়েছিল, শেষবার। সেই রাতে যাত্রা আর বেশিক্ষণ হয়নি। রমেনবা কিছু একটা অজুহাত দিয়ে যাত্রা শেষ করে দিলেন। দর্শকরা যেতে শুরু করল। আমরা 3 জন বাইরে এলাম। কেউ কথা বলছিলাম না। পলাশ প্রথমে বলল, তুই দেখেছিস সেই কোণে? দেবু বলল, দেখেছি। আমি বললাম, হ্যাঁ। আর কোনো কথা হলো না সেই রাতে। পরের দিন আমি রমেনদার সাথে কথা বলার সুযোগ পেলাম, পলাশের মাধ্যমে। রমেনদা বললেন, নিখিল মারা যাওয়ার দিন রাতে আমরা দলের সবাই মিলে বসেছিলাম। সেই সময় নিখিল বলেছিল, এই মঞ্চে আমি ছাড়া কে উঠবে রমেন? এটা সে রাগ করে বলেনি, বলেছিল ভালোবাসার জায়গা থেকে। এই মঞ্চটা তার ছিল 15 বছর ধরে। আমি জিজ্ঞেস করলাম, শ্যামলবাবু এই কথা জানতেন? রমেনদা বললেন, না, আমি কাউকে বলিনি। ওটা আমার আর নিখিলের মধ্যে ছিল। তাহলে? রমেনদা চুপ করে রইলেন। তারপর বললেন, শ্যামলদা বলেছেন মঞ্চে উঠে তিনি একটু অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। মাথার ভেতর থেকে যেন কেউ কথা বলছিল, এবং তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি কি বলছেন। রমেনদা থামলেন, তারপর বললেন, নিখিল মঞ্চ ছাড়তে চায়নি, মৃত্যুর পরেও। আমি এই ঘটনার পরে অনেক দিন ঘুমাতে পারিনি, কারণ আমি নিজে সেই ছায়াটা দেখেছিলাম। কারো কথার উপর নির্ভর করছি না, নিজে দেখেছি। মঞ্চের সেই কোণে কেউ ছিল, এবং শ্যামলবাবু তাকে দেখেছিলেন। এবং শ্যামলবাবু যখন বললেন, নিখিল, আজ চলে যা, সেই কোণ থেকে যে দীর্ঘশ্বাসের শব্দ এসেছিল সেটা আজও আমার কানে বাজে। যাত্রার মঞ্চে সেই রাতে শুধু জীবিত মানুষেরা অভিনয় করেনি। যাত্রার মঞ্চে সেই রাতে কোনো এক পুরনো অভিনেতা তার শেষবারের মতো মঞ্চে এসেছিল, শেষবারের মতো সংলাপ বলেছিল, শেষবারের মতো মঞ্চ ছুঁয়ে গেছে, আর তারপরে চলে গেছে।
কিন্তু যাবার আগে রমেনদার কাছ থেকে তার শেষ কথার উত্তর নিয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর, যেখানে মৃত্যুও মঞ্চের আলো নেভাতে পারে না, যেখানে বিদায় মানে সবসময় সত্যিকারের বিদায় নয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের পূর্বাঞ্চলের এক রাজ্যে, ত্রিপুরার এক শহরতলির একটি বাড়িতে, যেখানে একটি মেয়ে কাজ করতে আসতো ঝাড় মোছের জন্য, রান্নার জন্য। বয়স ২০ থেকে ২২-এর মধ্যে, চেহারায় সুন্দর, কথায় ভদ্র। কিন্তু সেই বাড়ির গৃহকর্তা একদিন বুঝলেন এই মেয়ে আসলে মানুষ নয়। দ্বিতীয় ঘটনা, ত্রিপুরার সেই কাজের মেয়ের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মানুষ চক্রবর্তী। মানুষ ত্রিপুরার আগরতলার বাসিন্দা, বয়স ৪২। পেশায় তিনি একজন ছোট ব্যবসায়ী, কাপড়ের দোকান চালান। ২ ছেলে মেয়ে, স্ত্রী, বৃদ্ধা মা নিয়ে সংসার। শান্তিপ্রিয় মানুষ। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে তার বাড়িতে যা ঘটেছিল তা তার সংসারকে তছনছ করে দিয়েছিল। কোনো মতে সামলে উঠেছেন, কিন্তু সেই কয়েক মাসের স্মৃতি তাকে আজও তাড়া করে। অসংখ্য ধন্যবাদ মানুষকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মানুষের ভাষায় বলছি। আমাদের বাড়িতে একজন কাজের সাহায্যকারীর দরকার ছিল। স্ত্রী মৌসুমী চাকরি করেন, আমিও সারাদিন দোকানে থাকি। বৃদ্ধা মা একা বাড়িতে সামলাতে পারেন না, ছেলেমেয়েরা স্কুলে যায়, তাই একজন কাজের মানুষের দরকার। পাড়াতেই খোঁজ করছিলাম। আমাদের পাশের বাড়ির কাকিমা বললেন, আমার চেনা এক মহিলার মেয়ে কাজ খুঁজছে। একা মেয়ে, বাবা নেই, মা অসুস্থ, কাজটা পেলে উপকার হয়। আমরা সম্মত হলাম। পরের দিন সেই মেয়ে এলো। মেয়েটার নাম বলল সন্ধ্যা, বয়স বলল ২১। চেহারায় সুন্দর, বলতে গেলে অস্বাভাবিক রকম সুন্দর। লম্বাটে গড়ন, বড় চোখ, সাদা ধবধবে রং। কিন্তু সেই সৌন্দর্যে একটা অদ্ভুত ভাব আছে, কেমন যেন অনেকটা ঠান্ডা। মুখে হাসি আছে, কিন্তু সেই হাসি চোখে পৌঁছায় না। প্রথম দিন থেকেই মা একটু অস্বস্তি পেলেন। বললেন, মেয়েটা কেমন জানো? আমি বললাম, নতুন জায়গায় এসেছে, একটু সময় লাগবে। সন্ধ্যা কাজে ছিল পরিষ্কার, ঝাড়মোছ করত, থালাবাটি মাজত, রান্নায় সাহায্য করত। কোনো অভিযোগ নেই কাজে, বাড়িতে এসে কাজ করে চলে যেত। কিন্তু প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই ছোট ছোট কিছু জিনিস চোখে পড়তে লাগলো। প্রথম অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমার ছোট ছেলে আদিত্য। আদিত্যর বয়স ৮। সে আমার কাছে এসে বলল, বাবা, নিখিলদি কোনোদিন জল খায় না। আমি বললাম, মানে? আদিত্য বলল, আমি অনেকদিন দেখলাম সন্ধ্যাদি কখনো জল খায় না, চাও না, জলও না, কিছুই না। আমি সেটা গুরুত্ব দিইনি, বললাম হয়তো বাড়িতে খেয়ে আসে। কিন্তু আদিত্যর কথাটা মাথায় থেকে গেল। পরের কয়েকদিন একটু লক্ষ্য করলাম, সত্যি সন্ধ্যা কখনো কিছু খায় না বা পান করে না। সকাল ৮টায় আসে, দুপুর ২টো পর্যন্ত থাকে, ৬ ঘন্টায় ১ ফোঁটা জলও না। একদিন সরাসরি জিজ্ঞেস করলাম মৌসুমী। বলল, সন্ধ্যা, তুমি কিছু খাবে? চা করব? সন্ধ্যা হাসল, সেই ঠান্ডা হাসি। বলল, না দিদি, থাক। মৌসুমী জোর করে একটু চা বানিয়ে দিল, সন্ধ্যার হাতে দিল। সন্ধ্যা চায়ের কাপ ধরে রইল, কিন্তু ১ ঘন্টা পরে দেখা গেল কাপটা যেখানে রেখেছিল সেখানেই আছে, চায়ে একটুও চুমুক দেয়নি। মৌসুমী পরে আমাকে বলল, ঠান্ডা হয়ে গেছে দেখে খায়নি হয়তো। হয়তো, কিন্তু আমার মনে একটা খচখচানি রয়ে গেল। দ্বিতীয় অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন মা। মা একদিন বললেন, মানুষ, ওই মেয়েটার ছায়া দেখলি? আমি বললাম, মানে? মা বললেন, আলোয় ছায়া পড়ে না। আমি ভাবলাম মা ভুল দেখেছেন, বয়স হয়েছে, চোখের সমস্যা আছে।
কিন্তু সেই সন্ধ্যায় আমি নিজেই পরীক্ষা করলাম। সন্ধ্যা যখন রান্নাঘরে কাজ করছিল, রান্নাঘরের আলো জ্বলছিল। আমি দরজার কাছ থেকে দেখলাম সন্ধ্যা কাজ করছে, আলো তার গায়ে পড়ছে, কিন্তু মেঝেতে তার ছায়া কোথায়? আমি চোখ কচলালাম, সন্ধ্যার ছায়া নেই। আমি মাথা ঝাঁকালাম, এটা কিভাবে সম্ভব? আলো পড়লে ছায়া পড়বেই, কিন্তু সন্ধ্যার পেছনে মেঝেতে কিছু নেই। আমি রান্নাঘরে ঢুকলাম। ঢোকার অজুহাত হলো এক গ্লাস জল নেব। ঢুকতেই সন্ধ্যা আমার দিকে তাকালো, সেই বড় চোখ, সেই ঠান্ডা হাসি। দাদাবাবু, কিছু লাগবে? আমি বললাম, না, জল নেব। জলের গ্লাস ভরতে ভরতে দেখলাম এখন সন্ধ্যার ছায়া পড়ছে, স্বাভাবিক ছায়া। আমি কিছু বুঝলাম না, হয়তো আগে ভুল দেখেছিলাম। কিন্তু তৃতীয় ঘটনাটার পরে আর সন্দেহ থাকলো না। ঘটনাটা হলো রাত 2টোয়। সেই রাতে হঠাৎ ঘুম ভাঙল। মৌসুমী পাশে ঘুমাচ্ছে। শব্দ শুনলাম রান্নাঘর থেকে। রাত 2টোয় রান্নাঘর থেকে শব্দ। ছেলেমেয়েরা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, তাহলে কে? উঠলাম, বাইরে এলাম, করিডোর দিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের দরজা ভেজানো, ভেতর থেকে সামান্য আলো। দরজায় হাত দিতে যাব, হঠাৎ একটা শব্দ শুনলাম, কথার মতো, কিন্তু কোনো পরিচিত ভাষায় নয়। একটা গুনগুন শব্দ, আর মাঝে মাঝে একটা শব্দ যেটা অনেকটা নামের মতো, কিন্তু ঠিক কার নাম সেটা বোঝা যাচ্ছে না। আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। রান্নাঘরে সন্ধ্যা। রাত 2টোয় সন্ধ্যা আমার রান্নাঘরে, কিন্তু কিভাবে? বাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ, সে আসবে কিভাবে? এবং সে কি করছে? সন্ধ্যা চুলার সামনে বসে আছে। চুলা জ্বলছে না, কিন্তু সে কিছু একটা করছে। হাত দুটো সামনে মেলে, চোখ বন্ধ, মুখ থেকে সেই গুনগুন শব্দ বেরোচ্ছে। এবং তার সামনে চুলার ওপরে কোনো পাত্র নেই, কিন্তু কিছু একটা আছে যা আমি দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করছি। রান্নাঘর থেকে একটা ঠান্ডা বাতাস বেরোচ্ছে, যেন ভেতরে কোনো একটা অদৃশ্য কিছু আছে। আমি দরজা ঠেলে ঢুকলাম। সন্ধ্যার সাথে সাথে চোখ খুলল। তার মুখ হঠাৎ অন্যরকম হয়ে গেল। এতক্ষণ সেই ঠান্ডা ভাব ছিল, এখন সেই ভাবটা নেই। তার বদলে একটা অন্যরকম ভাব, এক মুহূর্তের জন্য, তারপর আবার স্বাভাবিক। দাদাবাবু, আপনি? সে উঠে দাঁড়ালো। আমি বললাম, তুমি এখানে কিভাবে এত রাতে? সে বলল, আমার মা অসুস্থ, বাড়িতে ওষুধ লাগবে। আমি ভাবলাম আপনাদের কাছ থেকে একটু টাকা নেব কাল, কিন্তু রাতে মনে হলো এখনই আসি। দরজা খোলা পেলাম। মিথ্যে কথা, দরজা বন্ধ ছিল। আমি নিজে রাতে তালা লাগিয়েছিলাম, কিন্তু তখনই কিছু বলিনি। বললাম, ঠিক আছে, কাল সকালে এসো। সে চলে গেল। কিভাবে বেরিয়ে গেল জানি না, কারণ তালা দেওয়া দরজা আমি পরীক্ষা করে দেখলাম তালা বন্ধ, কিন্তু সে নেই। পরের দিন সকালে মৌসুমীকে বললাম সব। মৌসুমী মুখ শক্ত করে বলল, ওকে আর রাখব না। কিন্তু সন্ধ্যাকে বলার আগেই একটা ঘটনা হলো যা আমার সব পরিকল্পনা বদলে দিল। সকালে সন্ধ্যা এলো, স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি। কাজে লেগে পড়ল। দুপুরে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বুক ব্যথা, শ্বাস নিতে কষ্ট। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন অ্যাসিডিটির সমস্যা, বড় কিছু নয়। কিন্তু সেই রাতে মা আমাকে ডাকলেন। মা বললেন, মানস, ওই মেয়ে আমাকে কিছু একটা খাইয়েছে। আমি বললাম, মানে? মা বললেন, দুপুরে আমি একটু শুয়েছিলাম, সন্ধ্যায় এসে বলল, মা একটু জল খান। আমি চোখ মেলে দেখলাম সে জলের গ্লাস এগিয়ে দিচ্ছে। আমি জল খেলাম, তারপর থেকেই বুকে ব্যথা। আমার গা শিউরে উঠল। জল ছিল? মা বললেন, জলের মতোই দেখলাম, কিন্তু গলায় নামার পরে একটু অদ্ভুত লাগল, পুরনো কিছুর গন্ধ। আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম, পরের দিন সন্ধ্যাকে বিদায় দেব। কিন্তু পরের দিন সকালে যখন সন্ধ্যা এলো, কিছু একটা ঘটল যা আমার সব পরিকল্পনা বদলে দিল। মা সকালে উঠে সন্ধ্যাকে দেখেই চিৎকার করলেন। আমরা দৌড়ে গেলাম। মা সন্ধ্যার দিকে আঙুল তুলে বলছেন, ওই মেয়ে না, ওই মেয়ে না, ওর পা দেখ। আমি সন্ধ্যার পায়ের দিকে তাকালাম। সন্ধ্যার পা মাটিতে নেই, মাটি থেকে 1 ইঞ্চি ওপরে। 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ড দেখলাম, তারপর সন্ধ্যা পা মাটিতে নামিয়ে নিল।
কিন্তু সেই 1 সেকেন্ড দেখার জন্য যথেষ্ট ছিল। সন্ধ্যা স্বাভাবিক মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের সেই ঠান্ডা হাসিটা এখন আর হাসি মনে হচ্ছে না, অন্যরকম লাগছে। আমি বললাম, সন্ধ্যা, তোমার আর কাজ করতে হবে না, চলে যাও। সন্ধ্যা একটু চুপ করে রইল, তারপর বলল, কেন? আমি বললাম, প্রয়োজন নেই, যাও। সন্ধ্যা মৌসুমীর দিকে তাকালো, মৌসুমী চোখ সরিয়ে নিল। তারপর সন্ধ্যা আমার দিকে তাকালো, সেই বড় চোখ। এবার সেই চোখে কিছু একটা দেখলাম যা আগে দেখিনি, একটা গভীর কিছু, অনেকটা পুরনো, অনেকটা ক্লান্ত। সে বলল, ঠিক আছে, এবং চলে গেল। আমি দরজায় তালা দিলাম। মিনিট 5 পরে বাইরে থেকে একটা শব্দ এলো, দরজায় ধাক্কার মতো, একটা মাত্র ধাক্কা, তারপর আর কিছু না। আমি দরজা খুললাম না। সেই বিকেলে পাশের বাড়ির কাকিমার কাছে গেলাম, যিনি সন্ধ্যাকে রেফার করেছিলেন। কাকিমা একটু অবাক হলেন, সন্ধ্যাকে ছেড়ে দিয়েছ কেন? আমি বললাম, কাকিমা, আপনি বলেছিলেন আপনার চেনা এক মহিলার মেয়ে, সেই মহিলা কোথায় থাকেন? কাকিমা বললেন, রামপুরের দিকে। কিন্তু তার মেয়ে সন্ধ্যা তো... কাকিমা থামলেন। কি হলো? কাকিমা বললেন, সন্ধ্যা তো এই বছর মারা গেছে, বছরখানেক আগে। আমার মনে হলো মাটি সরে গেল পায়ের নিচ থেকে। কি বললেন? কাকিমা বললেন, হ্যাঁ, গত বছর বন্যায় সন্ধ্যা নদীতে ডুবে মারা গেছে। আমি তো তার মা কমলাদিকে চিনি, তোমাদের কাছে কোনো সন্ধ্যা পাঠায়নি, তোমরা কোথা থেকে পেলে? আমি সেই মুহূর্তে কিছু বলতে পারিনি। পরে মৌসুমীকে জিজ্ঞেস করলাম। মৌসুমী বলল, কাকিমার কথা মতোই সন্ধ্যা এসেছিল। কাকিমা বলেছিলেন এমন কথা মৌসুমীও মনে করতে পারছেন না। মানে যে মেয়ে আমাদের বাড়িতে কয়েক মাস কাজ করল, সে কে ছিল? আমি তারপর একজন পণ্ডিত মশাইয়ের কাছে গেলাম, সব বললাম। ছায়া না পড়া, পা মাটিতে না রাখা, রাতে বাড়িতে ঢোকা, জল না খাওয়া, সব। পণ্ডিত মশাই শুনলেন, তারপর বললেন, এরকম অস্তিত্ব আছে, মানুষের রূপ নিয়ে ঘোরে, কখনো মৃত আত্মা, কখনো অন্য কিছু। এরা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে ঘরে ঢোকে। তোমার মায়ের ক্ষতি করতে চেয়েছিল, হয়তো করতে পারেনি বলেই চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন? পণ্ডিত মশাই বললেন, বাড়িতে কিছু পূজা করতে হবে, বাড়ির চারপাশে কিছু ব্যবস্থা করতে হবে। সব করা হলো, সেই থেকে আর কিছু হয়নি। কিন্তু আদিত্য, আমার 8 বছরের ছেলে, সে আজও মাঝে মাঝে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলে, বাবা, সন্ধ্যাদি কি আবার আসবে? আমি বলি, না। সে বলে, ভালোই হয়েছে, ওর চোখ দুটো ভালো লাগতো না। আমি জিজ্ঞেস করি, কেন? আদিত্য বলে, চোখের মুনি কখনো নড়ত না, মানুষ থেমেছিলেন এখানে। তারপর বললেন, ভাই, আমি ব্যবসায়ী মানুষ, অলৌকিক ব্যাপারে বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি, কারণ যা দেখেছি তার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই। ছায়া না পড়া, পা মাটিতে না থাকা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাত 2টোয় বন্ধ দরজা দিয়ে আসা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর যে মেয়ের নাম নিয়ে সে এসেছিল, সে তো মৃত, তাহলে সে কে ছিল? মানুষ আরেকটু থেমে বললেন, আমি শুধু একটা জিনিস জানতে চাই, সে কেন আমার বাড়িতে এসেছিল? কি চেয়েছিল? মায়ের ক্ষতি করতে, নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর পণ্ডিত মশাই দিতে পারেননি, আমিও জানি না। আর না জানাটাই সবচেয়ে ভয়ের। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 176-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। নদিয়ার সেই যাত্রা মঞ্চে একজন মৃত অভিনেতা শেষবারের মতো মঞ্চে উঠেছিল, শেষবারের মতো সংলাপ বলেছিল, শেষবারের মতো তার ভালোবাসার মঞ্চকে ছুঁয়ে গিয়েছিল। সেই মঞ্চ এখনও আছে, সেই দল এখনও যাত্রা করে, কিন্তু প্রতি বছর পৌষ মাসে রাত 2টোয় মঞ্চের সেই কোণে একটা ছায়া দেখা যায় বলে দলের সদস্যরা বলেন। আর ত্রিপুরার সেই বাড়ি, যেখানে 20-22 বছরের এক মেয়ে মাসের পর মাস কাজ করে গেছে, যার ছায়া পড়ত না, যার পা মাটি ছুঁত না, যে রাতে বন্ধ দরজা দিয়ে ভেতরে আসত, সেই মেয়ে কে ছিল সেটা আজও রহস্য। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু সবসময় বিদায় নয়। কেউ কেউ ভালোবাসার জায়গা ছাড়তে পারে না, কেউ কেউ এই পৃথিবীতে থেকে যায় ভিন্ন রূপে, ভিন্ন উদ্দেশ্যে। আর আমরা তাদের পাশে থাকি, কাজ করি, কথা বলি, টেরও পাই না। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri.official@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন,
রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিলে সহজে খুলবেন না। যাত্রামঞ্চের কোনো অভিনেতাকে মঞ্চের বাইরেও দেখলে অবাক হবেন না। আর নতুন কাজের মানুষ বাড়িতে নিলে একটু লক্ষ্য করবেন তার ছায়া মাটিতে পড়ছে কিনা। শুভরাত্রি।